কমিউনিকেশন স্কিলের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আপনার রিটেন স্কিলের দিক থেকে বলেন, সব দিক থেকে কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে বা কিভাবে আমাদের একটা মিনিং কনভে করার ক্ষেত্রে ভ্যালু এড করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা ডিরেক্টলি কিছু ইডিয়মস এন্ড ফ্রেজেস দেখব এবং জানার চেষ্টা করব, এবং ফাইনালি গিয়ে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আহ আশা করছি আপনারা সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। যদি তাই হয়ে থাকে আমরা মোটামুটি ক্লাসটা ডিলে না করে শুরু করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমরা আজকে ট্রান্সফরমেশন, স্পেলিংস এবং ইডিয়মস এই তিনটা পার্ট নিয়ে পড়াশোনা করব, শুরুতে থাকছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই টপিকটা। আচ্ছা, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা কিন্তু বিভিন্ন কারণে, সিভিল সার্ভিসের কথা বাদই দিলাম, অন্যান্য বিভিন্ন কারণেও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের রেগুলার ডে টু ডে কমিউনিকেশনের কথা বলেন, একটু লজিক্যালি থিঙ্ক করার ক্ষেত্রে বা চিন্তা ভাবনায় ক্লিয়ারিটি আনার ক্ষেত্রেও এইসব ট্রান্সফরমেশনের স্কিলস আপনার অনুবাদ করা থেকে শুরু করে ডেইলি কমিউনিকেশন স্কিলও একটা ইম্প্যাক্ট ফেলে। যদিও সেগুলো নিয়ে আলোচনা করা একটা বিস্তর আলোচনার সুযোগ আছে বা বলার স্কোপ আছে, কিন্তু সেটা প্রয়োজন নাই এই ক্লাসে। আপনি যখন রিটেন পেপারস অ্যাটেম্প্ট করবেন, আপনি তো প্রিলি ক্র্যাক করার পরে ডেফিনেটলি রিটেনের জন্য বসবেন। সেখানে হোয়াট আর দ্য ডিমান্ডস, সেখানে আপনাকে লিখতে হবে ক্লিয়ার কনসাইজ এক্সপ্রেশন দিয়ে। ঠিক আছে, সেন্টেন্সের কনস্ট্রাকশন খুব প্রিসাইজ হওয়া লাগে। এই এই যে এখান থেকে আজকের সেশনের যে লার্নিং গুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে সহায়তা করবে। অ্যান্ড ইম্পর্টেন্টলি, আপনি সামারি রাইটিং বলেন, তারপরে হচ্ছে প্যারাফ্রেজিং এর কথা বলেন। আপনি তো যখন এসেস লিখবেন তখন প্যারাফ্রেজিং করতে হবে। আর সবগুলো ধাপে, বিশেষ করে রিটেনে বা ভাইভাতে, প্রত্যেকটা কিন্তু ছাপ থাকে। আপনি এই যে গ্রামাটিক্যাল কনসেপ্টস গুলো খুব সুন্দরভাবে আজকে বুঝবেন, সেটার রিফ্লেকশন আপনার কমিউনিকেশনের যতগুলো ধাপ আছে সবগুলোতে কিন্তু আপনার কাজে লাগবে। ঠিক আছে, অনেক সময় এমন হয় না যে আমরা আইডিয়াটা জানি, বাট উই ক্যানট এক্সপ্রেস ইট ইন দ্য রাইট ওয়ে, মানে ইংলিশে রাইটলি আপনারা সেটাকে এক্সপ্রেস করতে পারতেছেন না। ট্রান্সফরমেশন কিন্তু আপনাকে সেই জায়গাটায় হেল্প করতে পারবে। বিশেষ করে মানে আপনি বুঝতে পারবেন যে কোন স্ট্রাকচারটা একটা ভাবকে চমৎকারভাবে কনভে করতে পারতেছে, কোন টোনে সেটা আমি বলবো, ফর্মালিটিটা কেমন হবে, ক্ল্যারিটি কতটুকু কিভাবে আসে, এগুলা কিন্তু তখন কাজে লাগবে। সো আমরা যদি রেগুলার পিপলের কথা বলি, দিন শেষে সিভিল সার্ভিসের এক্সপিরিয়েন্স তো আমরা আছি, কিন্তু এর বাইরে গিয়েও রেগুলার পিপল হিসেবে বেটার কমিউনিকেট করা, মানে ইংলিশ একটা ন্যাচারালিটি নিয়ে আসা, ইংরেজি ভাষায় কথা বলা বা ইংরেজিকে ব্যবহার করতে পারার মধ্যে যে ন্যাচারালিটি, সেটা নিয়ে আসার মধ্যেও কিন্তু একটা ইম্প্যাক্ট এই গ্রামাটিক্যাল এই কনসেপ্টটার থাকে। আবার আপনার থিঙ্কিং স্কিলের কথা বলেন, আপনি লজিক্যাল রিজনিং করবেন, অ্যানালিটিক্যালি একটা জিনিস চিন্তা করবেন, এগুলোর কিন্তু ইমপ্লিকেশনস আছে ট্রান্সফরমেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। যাই হোক, সেসব বিষয় না হয় এই ক্লাসে আমরা আলোচনা না করে রেদার প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো আসে বা যেভাবে আসে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই। শুরুতে আমরা একটু চেষ্টা করব কিছু নিয়ম জানতে, কিছু রুলস এবং সেই রুলের অ্যাপ্লিকেশন গুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচনায় শুরুতে দেখেন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, রিটেন পরীক্ষায়ও কিন্তু এটার ইমপ্লিকেশনস আছে। যদিও আমরা প্রিলির জন্য পড়ছি, আপনারা যখন রিটেন পরীক্ষার জন্য প্রস্তুত হবেন পরবর্তীতে এসে, তখন দেখবেন আহ একটা প্রশ্ন আসে যেখানে আসলে ট্রান্সফর্ম করতে হয়, আর গ্রুপ অফ সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয় যেরকম কনটেক্সট ডিমান্ড করে। আপনারা কি রিটেন পরীক্ষার প্রশ্ন দেখেছেন? দো আপনারা প্রিলি পরীক্ষার্থী, কিন্তু আপনাদের কিন্তু এখন কিন্তু স্টেপ আগে এগিয়ে রাখতে হবে, কারণ রিটেনের জন্য সময় খুব কম পাওয়া যায়। একটু বলেন তো, লিখিত পরীক্ষার প্রশ্ন কি দেখার সুযোগ হয়েছে আপনাদের এখনো? পড়াশোনাটাকে যদি ব্লেন্ডেড ওয়েতে করে ফেলা যায়, মানে ইনিশিয়াল স্টেপ প্রিলি দেন রিটেন প্লাস ভাইভা, কম্বাইন করে কিন্তু স্মার্টলি প্রস্তুত। আহ, প্রতিটি ব্যাচে আসলে যে কথা কমনলি বলে থাকি যে আসলে চেষ্টা করতে হবে সবগুলো ধাপকে রিলেট করে পড়াশোনাটা করতে পারার। মুশফিক বলছেন অল্প বিস্তর দেখেছেন,
ঠিক আছে, অল্প বিস্তর দেখলেই হবে, খুব বেশি ইন ডেপথ স্টাডি রিটেনের জন্য এখনই করতে হবে বলে মানে করতেই হবে ব্যাপারটা ওরকম না। বাট হু ক্যান, তারা কিন্তু একটু এগিয়ে যায় অনেক সময়। তো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এইসব সেন্টেন্সের মধ্যে আমরা ট্রান্সফরমেশনটা করব। তার আগে যদি আমরা সেন্টেন্সটাকে ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু দ্য মিনিংস, অর্থ অনুসারে বাক্যকে 5টি ভাগে ভাগ করা যায়। সেই সেকেন্ডারি লেভেলে আমরা আগেই পড়ে আসছি এগুলা। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। মানে বাক্যগুলো দিয়ে যে ধরনের ভাব কনভে করা হয়, যেই টোনে করা হয়, সেগুলো অনুযায়ী বা অর্থের ধরনটাকে বিবেচনায় নিয়ে আমরা প্রথমত 5টা ভাগে সেন্টেন্সকে ভাগ করে থাকি। এখন এই সেই ভাগের মধ্যে অ্যাসার্টিভকে কিন্তু আবার আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, আর এটি হচ্ছে নেগেটিভ বা না বোধক। আমরা কিন্তু প্রিসাইজলি পিন পয়েন্টেড করছি আগে আগে। তারপরে আমরা একটু দেখব কিভাবে আসলে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। আমরা খুব বেসিক্সে যাব না, কারণ উই বিলিভ আপনারা একটা সার্টেন লেভেলের পড়াশোনা ডেফিনেটলি করে আসছেন, সেটা আপনাদের প্রয়োজন হবে না। রাদার উই শুড ফোকাস অন দ্য ক্রিটিক্যাল থিংস, যেগুলা রিটেন পরীক্ষা বা প্রিলি পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, কিছু প্রবলেম সলভ করা এবং সলভ করার মাধ্যমে সেই নিয়মটাকে নিজের মধ্যে অন্তর্নিহিত করার চেষ্টা আমাদের আজকে থাকবে। তো আজকে আমাদের প্রথম রুল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে বলা হচ্ছে অনলি, অ্যালোন, মেয়ারলি, এই শব্দগুলো যখন থাকবে, সেই শব্দগুলোর স্থানে রিপ্লেস হবে কি দিয়ে? নান বাট ব্যক্তির ক্ষেত্রে। আর যদি বস্তু থাকে তাহলে হবে নাথিং বাট, নো মোর দেন অর নট লেস দেন, সংখ্যা অনুযায়ী, সংখ্যা বসলে এইভাবে আমরা ট্রান্সফর্ম করব। আচ্ছা, আলোচনার চাইতে আমরা যদি এক্সাম্পলে আগে চলে যাই, সেটা আরো বেশি মিনিংফুল হবে। এখন এখানে এক্সাম্পল হিসেবে একটা অ্যাফার্মেটিভ বাক্য দেয়া আছে, যেখানে বলা হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। তো এটা ডেফিনেটলি একটা অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, অর্থের পরিবর্তন না করে, অর্থের পরিবর্তন না করে, সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশনটা কি হবে? আপনারা একটু চ্যাট বক্সে রেসপন্স করেন তো দেখি। খুব সহজ এক্সাম্পল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। মুশফিক অলরেডি আনসার দিয়েছেন, নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। মানে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ সাহায্য করতে পারবে না, পারে না। দেখেন অর্থ কিন্তু সেম রয়ে গেছে, আমরা বলেছিলাম অনলি থাকলে নান বাট বসবে। সো অনলি জায়গায় নান বাট বসিয়ে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে, পরের রুলে যদি আমরা একটু দেখি, বোথ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং মাঝখানে অ্যান্ড থাকে, সেই স্থলে নট অনলি বাট অলসো দিয়ে সেই বাক্যটাকে আমরা ট্রান্সফর্ম করব। তো আমরা এক্সাম্পলে চলে যাই। বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার প্রেজেন্ট, দুজনই উপস্থিত ছিল। তো যেহেতু বলা হচ্ছে বোথ থাকলে এবং এন্ড দিয়ে দুজনকে যুক্ত করা হলে, সেক্ষেত্রে নট অনলি দিয়ে সলভ করাটা শুরু করতে হবে। সো আমরা শুরু করি। নট অনলি, নট অনলি, এই যে অলরেডি রেসপন্সেস চলে আসছে, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। নট অনলি দোলন, দোলন, বাট অলসো, বাট অলসো দোলা, বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট, ওয়ার প্রেজেন্ট। এইভাবে করে ফেলতে হবে। কিন্তু এই যে নট অনলি আমরা অ্যাপ্লাই করেছি, নট অনলি দোলন, শুধু দোলনই না, সাথে দোলাও ছিল, বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট। নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট। এভাবে কিন্তু সলভ করতে হবে। তার পরের রুলটি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে এন্ড, যদি দুটি শব্দ যোগ করে, যদি এন্ড দুটো শব্দকে যোগ করে,
এক্সাম্পলে যাই, হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল। সে একই সঙ্গে বাধ্যগত ছিল, অবিডিয়েন্ট ছিল এবং ভদ্র ছিল, জেন্টেলও ছিল। মানে দুটা কোয়ালিটি তার মধ্যে ছিল। ঠিক আছে? তো ঠিক এই ধরনের ক্ষেত্রে আবার আগের রুলটার মতো, নট অনলি বাট অলসো, মানে সে শুধুমাত্রই অবিডিয়েন্ট ছিল না, সে জেন্টেলও ছিল, জেন্টেলও ছিল। তো সেটার সলিউশন কি হবে? এক্স্যাক্টলি, চমৎকার রেসপন্সেস। এটার উত্তর হবে হি ওয়াজ নট অনলি obedient but also gentle। আচ্ছা, এখনো পর্যন্ত যে আমরা তিনটা নিয়মের তিনটা এক্সাম্পল দেখলাম, কোনো কি ডিফিকাল্টি হয়েছে, মানে বুঝতে সমস্যা হয়েছে কোনো জায়গায়? এনিওয়ান? তিনটা নিয়মের কোথাও কোনো ঝামেলা ছিল? একদম সিম্পল না এগুলো? খুব সহজ। আমরা সহজ দিয়ে আস্তে আস্তে এগুতে এগুতে ডিফিকাল্ট, ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকবে। তারপরে যাই, এভরিওয়ান, এভরিবডি, এভরি পার্সন, এভরি প্লাস কমন নাউন। দেখুন, এখানে রুলটা দেখলে খুব বেশি হিবিজিবি, অনেক জটিল মনে হয় না? আমরা যদি এক্সাম্পলে চলে যাই, অ্যাফার্মেটিভ বাক্য দেয়া থাকবে, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে। তো এভরি ওয়ান, এভরিবডি, এভরি পার্সন, মানে এভরি প্লাস কমন নাউন, এই যে এভরি প্লাস কমন নাউন যদি থাকে, ওই ধরনের স্থানে দেয়ার ইজ নো প্লাস, যে অ্যাটাচড ওয়ার্ডটা থাকবে, নাউনটা থাকবে, সেটা প্লাস বাট। ঠিক আছে? বাট দিয়ে আমরা বাক্যটাকে শেষ করব। সো এখানে যদি আমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করি, অলরেডি চমৎকার রেসপন্সেস আসা শুরু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি হাবিবা রেসপন্স করেছেন, মুশফি করেছেন। এক্স্যাক্টলি, সুন্দর রেসপন্সেস। দেয়ার ইজ, রুল অনুযায়ী, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড, হার চাইল্ড। তো এখানে দেখেন, এক্স্যাক্টলি যেভাবে নিয়মটা দেয়া আছে আমরা সেভাবেই করেছি এবং এটাই কারেক্ট। পৃথিবীতে এমন কোনো মাই নেই যে যিনি তার সন্তানকে ভালোবাসেন না। মিনিংটা কিন্তু সেম ওয়েতেই কনভেড হয়েছে, জাস্ট আমরা ট্রান্সফর্ম করেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একটা স্ট্রাকচারে। তো জিনিসগুলা খুব সিম্পল, কিন্তু একটু মনে রাখতে হয়, মানে প্র্যাকটিসে না থাকলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এখন, লাস্ট যে প্রিলি পরীক্ষা হয়েছে, এইটা দেখে কিন্তু আহ, অনেকেই দেখলেন যে ইংলিশ কোয়েশ্চেন গুলো বেশ ইজিয়ার ছিল তুলনামূলকভাবে। এটা দেখে কনফিউজড হওয়ার সুযোগ নাই, কারণ আগামীতে ধারণা করছি যে ইংলিশ পরীক্ষাটাও একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে কিছুটা। তো এই জন্য আমাদের বরাবরের মতোই ইংরেজিতে গুরুত্বটা একটু বেশি দিতে হয়। কারণ হচ্ছে আমরা রেগুলার বেসিসে ইউজ করতেছি, একাডেমিক লাইফে ইউজ করছি বিভিন্নভাবে, কিন্তু গ্রামাটিক্যাল স্ট্রাকচারস হু টেক্স, মানে কে কেয়ার করে এগুলা? নর্মালি সাধারণত আমরা খুব কাঠখোট্টা বিষয়ে খুব বেশি মনোযোগ বা গুরুত্ব দিই না। স্ট্রাকচার গুলো বা সেন্টেন্সের ফরমেশন গুলো অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে, কিন্তু ডায়াগনস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা ল্যাঙ্গুয়েজকে যখন আপনি ডাইসেক্ট করবেন, তখন কিন্তু ইট হিটস ডিফারেন্ট। এই জন্য একটু রুল গুলা দেখতে হয়। তো আমরা সেই কাজটাই কিন্তু এখন করছি। মানে ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনারা এগুলো জানেন না, আপনারা জানেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেগুলোকে রিভিজিট করা, সেখানে কোনো ট্রাভেল থাকলে আপনাদের দিক থেকে সেটাকে একটু ক্লারিফাই করা। পরের এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ, তারপরের স্থানে যদি নো, এটাকে কি করবো আমরা, রিপ্লেস করবো কিভাবে? অ্যাজ সুন এজ থাকলে নো সোনার হ্যাড, দেন স্ল্যাশ, দেন, দেন সেটা আমরা বসাবো, সেটা আমরা বসাবো। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি, as soon as the thief saw the police he ran away, এটা আপনারা করেন তো।
আচ্ছা, রুলে শেষে দেয়া আগের এক্সাম্পলে মুশফিক প্রশ্ন করেছেন, শেষে দেয়া বলতে মানে এরপরে বাক্য শেষ হয়ে যায় না কিন্তু, বাকি অংশটা পরে বসবে। অ্যাটাচ ওয়ার্ড এরপরে বাট, তারপরে বাকি অংশটা। ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ এর স্থলে নো সুনার হ্যাড। তো আমরা নো সুনার হ্যাড দিয়ে শুরু করলাম। নো সুনার হ্যাড দ্য থিফ, নো সুনার হ্যাড দ্য থিফ। এখানে কিন্তু ইস্যু আছে, ভার্বের কোন ফর্ম বসবে বলেন তো? এই যে স এর কোন ফর্ম বসবে? ইয়েস, সিন হবে, এটা সিন। এটা কিন্তু মনে রাখতে হবে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি র্যান অ্যাওয়ে। এই যে দেখেন, এটা কিন্তু ভুল করে ফেলেছেন, এটা কিন্তু সিন হবে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন, তারপরে দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, এইভাবে করতে হবে। তারপরের রুল, দ্য সুপারলেটিভ ডিগ্রি এর স্থানে দেখুন, এখানে বলা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। বিগেস্ট সিটি, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। তো এই ধরনের স্থলে নো আদার, তারপর অ্যাটাচড ওয়ার্ড, তারপরে ভার্ব প্লাস সো অ্যাজ অবলিক দিয়ে, তারপর পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ, তারপর আবার সাবজেক্ট। এখানে যে প্রেসক্রিপশনটা দেয়া আছে ঠিক সেম প্রেসক্রিপশনটা বা রুলটাকে যদি আমরা ফলো করি, নো আদার সিটি, নো আদার সিটি, নো আদার সিটি ইজ, ইজ অ্যাজ বিগ, পজিটিভ ফর্ম, বিগেস্টের পজিটিভ ফর্ম অ্যাজ বিগ, তারপর আবার আরেকটা অ্যাজ বসবে অ্যাজ, তারপর সাবজেক্ট ঢাকা, ঢাকা, দেন বাকি অংশ ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। বাংলাদেশে ঢাকার মতো বড় সিটি আর নাই, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। আমরা জাস্ট কথাটাকে ঘুরিয়ে বললাম। ঠিক আছে? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ ছিল অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে, অ্যাফার্মেটিভ টোনে, সেটাকে আমরা ট্রান্সফর্ম করে নিয়ে আসলাম নেগেটিভে। নো আদার, নো প্রথমেই না বোধক একটা টোন নিয়ে আসলাম, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। ক্লিয়ার? প্রিটি সিম্পল। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু কমপ্লেক্স। এখন দেখেন, এই ধরনের ক্ষেত্রে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের একটা ক্লজ, দেখেন হি কেম টু মি অ্যান্ড আই ফেল্ট টায়ার্ড। এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লজ যদি অপরটির কারণ বা সময় নির্দেশ করে, তবে উক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার নিয়ম। তো এই যে বাক্যের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আর সিমিলার কনটেক্সট যেখানে রুলটাতে যেরকম দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে স্ট্রাকচারটা হবে আমাদের সিন্স, অ্যাজ, ওয়েন, অবলিক দিয়ে তিনটা দেয়া, এগুলোর মধ্যে একটা বসবে প্লাস প্রথম সেন্টেন্স প্লাস এন্ড, এটার পরিবর্তে কোমা, দেন সেকেন্ড সেন্টেন্স। যদি আমরা ঠিক এই নিয়মটাই ফলো করি, এখানে বলতেছে এই তিনটার মধ্যে ধরেন আমরা ওয়েন দিয়ে করলাম, ওয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, আমরা কিন্তু কোমা বসায় দিলাম, এই যে এন্ড বাদ দিয়ে আমরা কোমা বসালাম, কোমা। when he came to me i felt, i felt tired, when he came to me I felt tired। এই যে কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করলাম। এন্ড কম্পাউন্ড কমপ্লেক্সের স্ট্রাকচার আপনারা নিশ্চয়ই জানেন, এখানেও দেখেন, এখানে দেখেও কিন্তু বুঝতে পারবেন কম্পাউন্ডের স্ট্রাকচার, কমপ্লেক্সের স্ট্রাকচার।
যখন রিটেন পরীক্ষায় আসবে তখন কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারতে হবে। গ্রুপ অফ সেন্টেন্সেস দেয়া থাকে, সেটাকে ট্রান্সফর্ম করতে বলা হয় অ্যাকর্ডিং টু টু দ্য নিড অফ দ্য কনটেক্সট, মানে প্রেক্ষাপটের প্রয়োজনটা অনুধাবন করে সেই অনুযায়ী আপনাকে বাক্যটাকে ট্রান্সফর্ম করতে হবে। আর প্রিলিতে তো প্রশ্নের ধরন তো ডিফারেন্ট, এমসিকিউ আসবে ডেফিনেটলি, সেখান থেকে রাইট অপশনটাকে আপনাকে চুজ করতে হবে। তো এই বাক্যটা একটু আমরা আবার দেখি। এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, মানে এন্ড থাকবে। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল এবং ক্লান্ত অনুভব করছিলাম। তো এই ধরনের বাক্যকে আমরা সিন্স দিয়ে অথবা এজ অথবা ওয়েন দিয়ে বাক্যটা শুরু করব। ওয়েন, যখন সে এসেছিল, ওয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, এন্ড বাদ দিয়ে আমরা কমা বসালাম, আই ফেল্ট টায়ার্ড। পরের সেন্টেন্সটা বসিয়ে দিলেই হবে। পরিবর্তনটা কোথায় কোথায় হলো? প্রথমে ওয়েন বসলো, তারপরে এন্ড এর জায়গায় কমা বসলো। পরের রুল, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। এইখানে দেখেন স্ট্রাকচারটা দেখি আমরা। দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ, মানে ছেলেটা প্রচুর চেষ্টা করেছে, প্রচন্ড পরিশ্রম করেছে, বাট খেলাটা বা ম্যাচটা জিততে পারে নাই। তো এই ধরনের বাক্যে বাট থাকলে অলদো বা দো বসবে প্রথমে। তাহলে আমরা শুরু করে দিই। ধরা যাক আমরা দো দিয়ে শুরু করলাম। দো, দ্য বয় ট্রাইড হার্ড, ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্স, দ্য বয় ট্রাইড হার্ড, বাটের আগ পর্যন্ত যে অংশটা, দো দ্য বয় ট্রাইড হার্ড, দেন বাটের পরিবর্তে কোমা বসালাম আমরা এখানেও, কোমা প্লাস বাকি অংশ, হি কুড নট উইন দ্য ম্যাচ। কুড নট উইন দ্য ম্যাচ, ঠিক আছে? এইভাবে করে ফেলতে হবে। এক্সিলেন্ট, মুশফিকের চমৎকার রেসপন্সেস দেখতে পাচ্ছি আমরা। অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। এখানেও দেখেন অর আছে বাক্যের মাঝখানে, ডু অর ডাই। যদি অর থাকে তাহলে ইফ, প্রথমে কি বসাচ্ছি আমরা? ইফ বসাচ্ছি, তারপর সাবজেক্ট, তারপর ডু নট প্লাস ফার্স্ট ক্লজ প্লাস অর এর পরিবর্তে কোমা, তারপর আবার সাবজেক্ট, তারপর উইল প্লাস অর এর পরবর্তী অংশ। এখন প্রিটি সিম্পল একটা সেন্টেন্স এখানে, ডু অর ডাই। এখন কাকে বলা হচ্ছে? একজনকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে? এখানে ইউটা ইমপ্লিসিটলি আছে, ইউ, ইউ আছে এখানে। ডু অর ডাই, ডু অর ডাই। তো এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী, রুল অনুযায়ী ইফ বসালাম সবার আগে, তারপর ইফ ইউ ডু নট ডু, এই যে ফার্স্ট ক্লজ ডু, মানে ডু নটটা কিন্তু রুল থেকে আসছে, আর ফার্স্ট ক্লজে শুধু আছে ডু। সো সেই ডুটাকে আমরা এখানে ডিরেক্টলি নিয়ে আসলাম। ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, দেন কমা, ওরে অরের পরিবর্তে কমা, ঠিক আছে? আবার সাবজেক্ট তো আমরা বলেছি ইমপ্লিসিটলি ছিল, ঠিক আছে? লুকায়িত আছে এখানে, ইউটা লুকায়িত আছে, ডিরেক্টলি দেয়া নাই। তাহলে আমরা সেই ইউ আবার নিয়ে আসবো। ইউ, তারপর উইল, উইল, তারপর অর এর পরবর্তী যে পরের যে অংশ ডাই, সেই ডাই চলে আসবে। ইফ ইউ ডু নট ডু, কমা, ইউ উইল ডাই, যদি তুমি এটা না করো ইউ উইল ডাই। পরের নিয়ম, এন্ড দ্বারা যুক্ত কজ এন্ড ইফেক্ট নির্দেশক। কজ এন্ড ইফেক্ট, কোনো কিছুর কারণ এবং ফলাফল, এরকম নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, সেটাকে সো, দেন, ডট দেন, দেন, দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়। আমরা বাক্যে দেখলে আরো বেশি সহজ হবে সেটা। ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। যদি পরিশ্রম করো তাহলে তুমি শাইন করতে পারবা জীবনে। পরিশ্রম এবং শাইন করা, দিস টু আর ইন্টারলিঙ্কড, ইন্টারলিঙ্কড, ঠিক আছে? তো এই নিয়ম অনুযায়ী আমরা যদি কমপ্লেক্স করার চেষ্টা করি, ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ, এখানে
তাহলে আমরা বাক্যটাকে করে ফেলি, একটু দেখার চেষ্টা করি, চলেন। এখানে বলা হচ্ছে ফারহান ওয়ার্কস সো হার্ড। সো যোগ করছি আমরা আগে। সো সো হার্ড, ফারহান ওয়ার্কস সো হার্ড দেন, তারপর আমরা কি করতে পারি, দ্যাট দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। শাইন ইন লাইফ, সে এতই পরিশ্রম করে যে যাতে করে সে যেন জীবনে শাইন করতে পারে, ঠিক আছে, সাকসেসফুল হতে পারে, এরকম একটা মিনিং কনভে করতেছে। তাহলে সো আর দ্যাট, এই দুইটা ব্যবহার করে আমরা কিন্তু বাক্যটাকে ট্রান্সফর্ম করলাম। আবার একটু দেখেন, কজ এন্ড ইফেক্ট বোঝাচ্ছে, মানে পরিশ্রম বেশি করলে তার ফলশ্রুতিতে লাইফে শাইন করা যায়, জীবন উজ্জ্বল হয়, মানে সাকসেসফুল হয়, সেটা বোঝাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে বাক্যটা ঠিক সিম্পলি থাকবে, এরকমই থাকবে, ফারহান ওয়ার্কস সো হার্ড দ্যাট, সো হার্ড মানে এতই পরিশ্রম করে যে হি ক্যান শাইন ইন লাইফ, সো হার্ড দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। সিম্পল টু কম্পাউন্ড, এই ধরনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। ফিনিশিং দ্য ওয়ার্ক, দেখেন পার্টিসিপল করা কিন্তু এটা, ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, কাজ শেষ করে আমরা খেলার মাঠে গিয়েছিলাম। তো এই ধরনের বাক্যকে যদি আমরা পরিবর্তন করতে চাই, মানে রূপান্তর করতে চাই, তাহলে প্রথম সাবজেক্টটা আগে বসবে, ফার্স্ট সাবজেক্ট আগে বসবে। ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তো এই বাক্যে সাবজেক্ট উই, ফার্স্ট সাবজেক্ট, উই আগে বসিয়ে দিলাম। তারপর মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব, এটাকে আমরা কোন ফর্মে রাখবো বলেন তো, উই ফিনিশড দ্য ওয়ার্ক, ভার্বের, দেখেন, উই ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড মেইন ভার্ব বসালাম আমরা, ফিনিশড, কোমার পূর্ব পর্যন্ত বসালাম ওয়ার্ক, উই ফিনিশ দ্য ওয়ার্ক, তারপর কোমার স্থলে অ্যান্ড বসালাম, এখানে কিন্তু উল্টা হলো, অ্যান্ড বসালাম, উই ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড, তারপর সাবজেক্টের পরের অংশ, অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। একইভাবে আমরা পরের নিয়মটা দেখি, বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে। তো এখানে বিইং থাকবে বাক্যে, বিইং ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সান, পিতা হওয়ার বদৌলতে সে তার সন্তানকে কোনোভাবেই নেগলেক্ট করতে পারে না, ঠিক আছে, তারপর মনোযোগ দিতেই হবে। তো সাবজেক্টে বলতেছে, মানে স্ট্রাকচারে হবে, প্রথমে সাবজেক্ট আসবে, হি ইজ ফাদার, হি, হি সবার আগে চলে আসবে, হি ইজ ফাদার। বিইং এর বাকি অংশ যে টেন্সের থাকে সেই টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসে। এই যে ইজটা কেন আসে, বিইং ফাদার, এখানে বিইং এর বাকি অংশ যে টেন্সে থাকে, হি ক্যান নট নেগলেক্ট হিজ সান, যে বাকি অংশটা, হি ক্যান নট নেগলেক্ট হিজ সান, এই যে হিটা, হি এর সঙ্গে সাধারণত ইজ বসে, ঠিক আছে, টু বি ভার্ব, হি ইজ ফাদার, হি ইজ ফাদার, তারপর এন্ড বসবে, এই যে কমা ছিল সেই কমা উঠে গিয়ে এন্ড বসবে, হি ইজ ফাদার অ্যান্ড সাবজেক্ট বাদে এর পরের অংশ, এই হি তো আমরা আগে ইউজ করে ফেলছি, রাইট, হি আমরা আগেই ব্যবহার করে ফেলেছি, হি ইজ ফাদার অ্যান্ড, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি বসাতে পারি, বাকি অংশটা, ক্যান নট নেগলেক্ট হিজ সান। এখানে কি জটিলতা আছে কারো? থ্যাংক ইউ, চমৎকার রেসপন্সেস। ওকে, টু, টু যুক্ত সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড করার নিয়ম। এখানে স্ট্রাকচার যদি দেখি আমরা, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, সে এতটাই মস্তিষ্কের যে সক্ষমতা তার এতটাই কম,
সে এটা বুঝতে পারতেছে না। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। এইখানে সাবজেক্ট প্রথমে চলে আসবে। তাহলে সাবজেক্ট কি এখানে? এই বাক্যে হি। তারপর দেখেন টু বি ভার্ব, এখানে ইজ বসবে ডেফিনেটলি, ইজ। তারপর টু এর পরিবর্তে ভেরি বসবে, টু। মানে এতটাই ডাল, এটাকে অর্থে ভেরি অর্থটা বেশি মিনিং কনভে করে, ভেরি ডাল। দেন ওই যে অ্যাডজেক্টিভটা বসলো, অ্যান্ড, তারপর অ্যান্ড বসলো, অ্যান্ড ক্যান নট কুড নট। তাহলে এখানে ক্যান নট বসবে, অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। টু বাদে পরের অংশ এই যে এটা, আন্ডারস্ট্যান্ড ইট। হি ইজ ভেরি ডাল, এটা আপনারা অনেক আগে পড়ছেন না, সেকেন্ডারি লেভেলে পড়ে আসছেন কিন্তু এটা। টু এর পরিবর্তে ভেরি বসে যায়। হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। পরের নিয়ম, কমপ্লেক্স টু কম্পাউন্ড। এখানে দেখেন সিন্স, অ্যাজ, ওয়েন, এই শব্দগুলা যুক্ত মানে কনজাংশন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে পরিবর্তন করতে চাই, তাহলে এই যে আগের নিয়ম যেটা ছিল সিন্স এজ ওয়েন আমরা করতাম আগে আগে যেটা করেছি, সেটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের কমা তুলে দিয়ে সেখানে অ্যান্ড বসালেই কম্পাউন্ড হয়ে যাবে। মানে জাস্ট রিভার্স করব আমরা। When I went there, I found him. I found him. তো এখানে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব? সিন্স এজ ওয়েন তুলে দিব, ওয়েন তুলে দিয়ে এরপর কমপ্লেক্স সেন্টেন্সের কমা তুলে দিয়ে সেখানে অ্যান্ড বসাবো। আই ওয়েন্ট দেয়ার চলে আসবে প্রথমে, ওয়েন আগে তুলে দিলাম, আই ওয়েন্ট দেয়ার। এবং তারপরে দেখেন কোমার জায়গায় আমরা আবার কি বসাবো? অ্যান্ড বসাবো, অ্যান্ড ফাউন্ড হিম, অ্যান্ড ফাউন্ড হিম। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে পেয়েছিলাম। ঠিক আছে, প্রিটি সিম্পল। তারপরে দো, অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে দো অলদো তুলে দিতে হবে। আমরা আগে বসিয়েছিলাম, এখন তুলে দিব। তুলে দিতে গেলে অলদো ইট রেইনড হেভিলি হি ওয়েন্ট আউট উইদাউট এন আমব্রেলা। তো এখানে আমরা প্রথমে ইট রেইনড আমরা আগাই, হ্যাঁ, ইট রেইনড হেভিলি, হেভিলি। দেখেন কোমা তুলে দিয়ে বাট বসাবো আমরা, এই যে কোমাটা এটা আমরা তুলে দিব, ইট রেইনড হেভিলি বাট, তারপর হি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা। আমব্রেলা, এইভাবে সলভ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। এখানে দেখেন এটাও কিন্তু খুব সহজ একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। পিপল ওয়ার্ক হার্ড সো দ্যাট দে মে শাইন ইন লাইফ, এটা আমরা অলরেডি করেছি। একই রকম একটা টাইপের সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। তো সো দ্যাট থেকে প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত এর পূর্ব পর্যন্ত উঠে যায় আগে, সেই স্থলে টু বসে। পিপল ওয়ার্ক হার্ড, আমরা আবার ফিরবো এই রুলটাতে, পিপল ওয়ার্ক হার্ড আগে আমরা সলভ করি তারপর মিলাবো। পিপল ওয়ার্ক হার্ড, ঠিক আছে, এটা বসালাম। সো দ্যাট থেকে প্রিন্সিপাল ভার্বের পুরো পর্যন্ত উঠে গিয়ে টু বসবে, টু বসালাম এখানে, শাইন ইন লাইফ। এখন আমরা রুলে তাকাই আবার, রুলটাতে কি বলতেছে? সো দ্যাট থেকে প্রিন্সিপাল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যাবে, পিপল ওয়ার্ক হার্ড, এটা বসালাম। তারপরে দেখেন সো দ্যাট দে মে, এই পার্টটুকু আমরা বাদ দিচ্ছি, কারণ হচ্ছে এখানে দেখেন এখানে বলতেছে প্রিন্সিপাল ভার্বের আগ পর্যন্ত উঠে গিয়ে সেটা স্থলে টু বসবে, পিপল ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। মিনিং দুইটা একই কনভে করতেছে কিনা, মানে মানুষ পরিশ্রম কেন করে, পিপল ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, জাস্ট টুটা বসাবো মাঝখানে, শুধু টুটা বসাবো।
পিপল ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। তারপর সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম। এখানে বলছে দে আর সো নাইস দ্যাট দে ক্যানট বি ইউজড জাস্ট এজ প্রেজেন্ট। দে আর সো নাইস দ্যাট দে ক্যানট বি ইউজড জাস্ট এজ প্রেজেন্ট। এখানে প্রথমে বলতেছে এই স্ট্রাকচারে থাকলে, এই দেখেন সো দ্যাট এই স্ট্রাকচারে কিন্তু আছে। তো প্রথমেই আমরা সাবজেক্ট নিয়ে আসব নিয়ম অনুযায়ী, তারপর ভার্ব আনবো। সো আমরা প্রথমেই নিয়ে আসলাম দে, তারপর ভার্ব অনুযায়ী আসবে আর, তারপর দেখেন সো এর স্থলে টু হবে। এই যে সো, সো এর জায়গায় টু আনলাম আমরা, দে আর টু। দেন অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, দে আর টু নাইস, প্লাস দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যাবে, দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যাবে। দে আর সো নাইস, দে আর টু নাইস, এটা হয়ে গেল। দেন আবার টু বসলো, দে আর টু নাইস, তারপর টু বি ইউজড জাস্ট অ্যাজ প্রেজেন্ট, উপহার হিসেবে প্রেজেন্ট। নিয়মটাকে জাস্ট একটু রেপ্লিকেট করবেন, দে আর টু নাইস টু বি ইউজড জাস্ট অ্যাজ প্রেজেন্ট। অলদো, দো, এগুলা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার নিয়ম। এখানেও দেখেন আগের মতো দো অলদো এর স্থলে আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসাচ্ছি, তারপর সাবজেক্টের পসেসিভ ফর্ম, দেন বিইং হ্যাভিং প্লাস এক্সটেনশন যেটা আছে সেটা বসে যাবে। সো নিয়ম অনুযায়ী আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট এর মধ্যে একটা বসাই দিতে পারি। চলেন আমরা লিখি ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ বিইং ডিসঅনেস্ট। সাবজেক্টের পসেসিভ ফর্ম কিন্তু হয়েছে হি, হয়ে গেল হিজ, বিইং ডিসঅনেস্ট। সে অসৎ হওয়া সত্ত্বেও হি ওয়াজ সেট ফ্রি। সেট ফ্রি। In spite of his being dishonest, he was set free. Pretty simple. Let's move on. কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনটি যদি সাবজেক্টকে নির্দেশ করে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তনের সময় উক্ত রিলেটিভ প্রোনাউন এবং তৎপরবর্তী ভার্বটি উঠে যায়। আমরা বাক্যে যাই প্রথমে। দ্য ম্যান হু ইজ ড্রাউনিং ক্যাচেস এট স্ট্র। মানে চরম বিপদগ্রস্ত মানুষ, এটা যদিও একটা ইডিওম্যাটিক মিনিং আছে এখানে। আমরা যদি লিটারেলি আক্ষরিকভাবেও অনুবাদটা করি আর কি, একজন ডুবন্ত মানুষ যদি হাতের কাছে যাই পাবে সে সেটা ধরেই বেঁচে থাকার চেষ্টা করবে যদি একটা স্ট্র থাকে। ঠিক আছে? তো এই ধরনের বাক্যকে যদি আমরা পরিবর্তন করতে চাই, ট্রান্সফর্ম করতে চাই, এই ক্ষেত্রে কি করতে হবে দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনটা যেটা আছে, রিলেটিভ প্রোনাউনটি যদি সাবজেক্টকে নির্দেশ করে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তনের সময় রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা উঠে যায়। আমরা সলভ করি আগে। আ ড্রাউনিং ম্যান, আ ড্রাউনিং ম্যান ক্যাচেস, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ক্যাচেস অ্যাট এ স্ট্র, ক্যাচেস অ্যাট এ স্ট্র। এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে হু, কাকে বোঝাচ্ছে? ড্রাউনিং ম্যানকে বোঝাচ্ছে না? বোঝাচ্ছে কিনা বলেন? এই হু দিয়ে কাকে বোঝানো হচ্ছে? ড্রাউনিং ম্যানকে বোঝানো হচ্ছে। আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এই যে পরবর্তী ভার্বও কিন্তু উঠে গেছে। আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তো আমরা একটু প্র্যাকটিস করি। পোল কোয়েশ্চেনটা আমি লঞ্চ করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি অ্যান্সার করবেন। পোল কোয়েশ্চেন 1,
দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্ট অ্যামং দ্য গিভেন সেন্টেন্সেস ইজ, কোনটা ডিফারেন্ট বলেন? Be careful of negative marking during preliminary exam. Don't mark the wrong options. Please avoid answering wrong. কোনটা হবে? একটা কনফিউশন তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। কারণ এখানে যে বাক্যগুলো আছে এর মধ্যে উইদাউট এনি এরর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ডোন্ট মার্ক দ্য রং অপশনস। এটা একটু ডিফিকাল্ট ছিল, আন্ডারস্ট্যান্ডেবল। আমরা এটা পড়তে এখানে স্টপ করি। টু দ্য প্র্যাকটিসেস, কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল কারণ এর মধ্যে যে বাক্যগুলো ছিল এর মধ্যে অনলি 100% কারেক্ট ছিল, ডোন্ট মার্ক দ্য রং অপশনস। এখন আমরা একটু ঝটপট বিগত বছরের প্রশ্ন সলভ করব, তারপরে ইডিয়মস একটু বোঝার চেষ্টা করব। ইডিয়মস বলতে এগুলো সাধারণত আমরা মুখস্থই করে থাকি, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেও যদি একটু রিলেট করে বলি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফান পার্টস অফ মাই বিসিএস প্রিপারেশন। কারণ এই এই জিনিসগুলো পড়তে মজা লাগতো, তাই না? ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়তে খুব মজা লাগে, মুখস্থ রেখে বাক্যে ব্যবহার করতে এটা এনজয়েবল। রিটেন কমিউনিকেশন ইউজ করতে পারলে বা ওরাল কমিউনিকেশনে বলতে পারলে একটা ভালো ফিলিং দেয়। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে 47 বিসিএস এর একটা প্রশ্ন, 5 years have passed since his father died। এখানে আমরা ঝটপট একটু উত্তর করব। সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলেন, চ্যাট বক্সে বলেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। সিম্পল ফর্মে কোনটা আছে একদম কারেক্ট ফর্মে? ইশরাত উত্তর করেছেন, মুশফিকেরটা ভুল হয়ে গেল। 5 years have passed since his father died। 5 বছর অতিক্রান্ত হয়েছে তার পিতা মারা যাওয়ার পর। একদম সিম্পল ওয়েতে মানে এই বাক্যটাকে কনভে করেছে কোন অপশনটা? দেখেন, খ উত্তরটাতে দেখেন তো, হিজ ফাদার ডাইড 5 years ago। তার বাবা 5 বছর আগে মারা গিয়েছেন। একদম সহজ ভাবে মিনিংটাকে সিম্পল ফর্মে, কারেক্ট সিম্পল ফর্মে কনভে করেছেন। পরের বাক্য, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স? কারেক্ট সিম্পল সেন্টেন্স কোনটা? বেশিরভাগই সঠিক উত্তর দিচ্ছেন। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ঘ, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। 46তম বিসিএস এর প্রশ্ন এটা।
এই আপনারা বিগত বছরের প্রশ্ন কি সলভ করতেছেন না সবাই মনোযোগ দিয়ে, ব্যাখ্যা সহ? আপনাদের কাছে কি বই আছে? বিগত বছরের প্রশ্ন সলভ করার জন্য কি বই ফলো করছেন? অনেক রকমের বই তো আছে, তাই না? তো এর মধ্যে দেখবেন কিছু কিছু বই বরাবরই অনেক ভুল অ্যান্সার্স থাকে, সেগুলো কিন্তু গো থ্রু করা যাবে না। আর কিছু বই থাকে চমৎকার ডিটেইলড এক্সপ্লানেশন সহ, এবং সিমিলার এক্সাম্পলস দেয়া থাকে ব্যাখ্যায়। আচ্ছা, পারফেক্ট। দেন, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স? এখন কমপ্লেক্স করতে হবে। এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। আ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। আ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এটা কিন্তু কমপ্লেক্স একটা বাক্য। পরের প্রশ্নে যাই। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ করা হয়েছে কোথায়? এটাকে সবচেয়ে সহজ প্রশ্ন। 45 বিসিএস এ আসছিল, 45th। সঠিক উত্তর হবে ইশরাত, উত্তর দিয়েছে ইয়েস, পারফেক্ট। শাট আপ, সঠিক উত্তর হবে শাট আপ। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দিস ইজ আ, কি ধরনের বাক্য এটা? দ্রুত হাঁটো, নয়তো তুমি ট্রেন মিস করে ফেলবে। কমপ্লেক্স একটা ভাব প্রকাশ করছে কমপ্লেক্স টোনে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। দ্য লাস্ট কোয়েশ্চেন হিয়ার, উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। দিস ইজ, এখানে মাঝখানে কি আছে? কোমা দেখতে পাচ্ছি আমরা। মানে বাক্যের যতগুলো এলিমেন্ট আছে এখানে, সবগুলো অবজার্ভ করার পর আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। 40তম বিসিএস এর প্রশ্ন। তো আমরা এতক্ষণ আসলে দেখছিলাম ট্রান্সফরমেশনের কিছু নিয়ম এবং বিগত বছরের কিছু প্রশ্ন। এখন আমরা স্পেলিং দেখার আগে আমার মনে হয় আমরা যদি একটু ইডিয়মস দেখি, সেটা মনে হয় বেটার হবে। আর তারপর আমরা উই উইল গেট ব্যাক টু স্পেলিংস, কারণ স্পেলিংস এমন একটা ইস্যু এখানে। আসলে মোস্ট অফ দ্য টাইম আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মুখস্থ করতে হয়, পড়াশোনা মুখস্থ করতে হয়। মানে বারবার খাতায় লিখে, আমি যদি আমার নিজের আমি চারপাশে যেমনটা দেখেছি, প্রিলি পরীক্ষার সময় আমার আশেপাশে যারা পড়াশোনা করতো, আই ইউজ টু গো টু দ্য সেন্ট্রাল লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি আছে, সেখানে দেখতাম যে যখন স্পেলিংস পড়তো, খাতায় লিখে লিখে অবস্থা খারাপ। মানে এত বেশি বারবার বারবার প্র্যাকটিস করতো, কারণ এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু অ্যাকুরেসিটা আসে না। এটা একটা ইস্যু। আর যারা হচ্ছে প্রতিনিয়ত লেখালেখির মতো কাজে জড়িত আছেন, যারা কন্টেন্ট লিখেন, আজকালকার সময়ে এই স্পেলিংস মনে থাকার কম কারণ কি বলেন তো? কারণ আমরা ডিজিটাল ডিভাইসেস ইউজ করতে গিয়ে অনেক বেশি ইউজ টু হয়ে গেছি। আর সেখানে তো আমাদের সাজেশন চলে আসে। হ্যাঁ, একটা ওয়ার্ড বা একটা স্পেলিং ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন আপনি খাতায় লিখতে যাবেন, ইউ ডু নট হ্যাভ এনি সাচ টাইপ অফ সাপোর্ট। তখন কিন্তু আপনাকে নিজে থেকে লিখতে হবে। তো চেষ্টা করবেন প্রস্তুতির ফেজটাতে যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে, এবং যখনই দেখবেন যে ইউ আর, প্রয়োজন হলে কি করবেন জানেন? যখন কোনো একটা টেক্সট লিখছেন, সেটা হোক চ্যাটে, মেইলে, বা আপনার একাডেমিক রাইটিং এ, ওই সাজেশনগুলোকে বন্ধ করে রাখবেন। প্রথমে দেখবেন কোনটা কোনটা ভুল হচ্ছে, তারপর সেখান থেকে আপনি ফাইনালি চেক আপ দেওয়ার সময় আবার আরেকবার মানে গো থ্রু করবেন, যাতে করে আপনি বুঝতে পারেন লিস্ট যে আমি কোনটা কোনটা ভুল করছি। আর অটোমেটিক সাজেশন চলে আসলে আপনার শেখার স্কোপটা কমে যায়। স্পেলিং নিয়ে পরে কথা বলবো, আমরা বরং আগে ইডিয়মস এন্ড ফ্রেজেস নিয়ে একটু জানাশোনার চেষ্টা করি। আচ্ছা, যখন আমরা ইডিয়মস নিয়ে কথা বলি, আহ ইডিয়মস এর কিন্তু অনেক বড় হিস্ট্রি আছে ইতিহাসে, বা ইংরেজি ভাষার কথা যদি আমরা বলি, আহ এটা কিন্তু ইট অ্যাডস বিউটি ইন দ্য ল্যাঙ্গুয়েজ।
আমরা ইডিয়মস এর গুরুত্ব যেহেতু আমরা চেষ্টা করছি একটা ব্ল্যান্ডেড প্রিপারেশন নিতে, যাতে করে সিভিল সার্ভিসের এখন যে একটা সময়ের সীমাবদ্ধতা, প্রিলি শেষ হয়ে যাওয়ার পরে আন্দোলন করতে হচ্ছে বিসিএস প্রার্থীদেরকে যে আমরা আর একটু সময় চাই, গিভ আস সাম টাইম সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার। তো এই যুদ্ধে যেন আপনাদের নামতে না হয়, এই জন্য আমি এখন থেকে টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি, বা হচ্ছে লিস্ট আপনাদের কোথায় গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই জায়গাটা প্রপারলি বুঝতে সহায়তা করতে চাই, যাতে করে আপনারা এখন থেকে কাজ করতে পারেন। ইডিয়মস কেন গুরুত্বপূর্ণ বলেন তো? কারণ এটা আপনি ডিরেক্টলি ওই শব্দগুলোর মিনিং থেকে অর্থ খুঁজে বের করতে পারবেন না। এটার পেছনে কালচারাল, হিস্ট্রিক্যাল বা ইমোশনাল একটা ডেপথ থাকে ওই শব্দগুলোর, ঠিক আছে, যেগুলো ইডিয়মসে ব্যবহার করা হয়। তো যখন আপনি ইডিয়মস ইউজ করছেন, ইডিয়মস ইউজ করার মাধ্যমে আপনার বাক্যে কি আসবে জানেন? এক্সপ্রেশনটা এনরিচড হবে। ঠিক আছে? কিভাবে হবে সেটা আমি বলছি এক্সাম্পল সহ। এনরিচড এক্সপ্রেশন, কারণ আপনি যদি খুব সৃজনশীল উপায়ে বা একটু কনসাইজলি বলেন, বা খুব ভিভিডলি যদি একটা জিনিস কমিউনিকেট করতে চান, ভিভিডলি অথবা ক্রিয়েটিভলি অথবা কনসাইজলি, এই ধরনের রাইটিং এ কিন্তু ইডিয়মস একটা বড় সুযোগ এনে দেয়। যেমন ধরেন, আপনি বাক্যের কোথায় বলছেন বা কোথাও কমিউনিকেশনের কোনো পর্যায়ে গিয়ে বলছেন ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস, এটা আপনি বলছেন, এর মানে কি বলেন তো? এই ইডিয়মটার মানে কি? মানে ইউ আর অ্যাটেম্পটিং টু স্টার্ট এ কনভারসেশন, রাইট? মানে কোনো একটা কনভারসেশন শুরু করার আগে আমরা বলি যে লেটস ব্রেক দ্য আইস, স্টার্টিং দ্য কনভারসেশন। ঠিক আছে না? মিনিং ঠিক আছে কিনা বলেন তো? কনভারসেশন শুরু করার সময় আমরা এটা বলি, ইট সাউন্ডস মোর এনগেজিং। আপনি যখন আহ, এই ধরনের ইডিয়মস ব্যবহার করেন, এটা এনগেজ করে বেশি, সেটা রিটেন কন্টেন্টে হোক বা ভার্বালি হোক, দুই জায়গায়। আর যখন আপনি ইডিয়ম ফ্রেজেস ব্যবহার করছেন, তখন কিন্তু ইট শোজ ইউর প্রফিসিয়েন্সি। এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট কারা কারা দিচ্ছেন? হাত তোলেন তো, বা হচ্ছে বলেন। আইএলস বা হচ্ছে অন্যান্য যে টেস্টগুলো আছে কম্পিটিটিভ, জিআরই হইতে পারে, এসএটি হইতে পারে, কেউ কি দিয়েছেন বা দিচ্ছেন? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইডিয়মস কিন্তু সেইটাও শো করে। মানে আপনি নেটিভ স্পিকাররা দেখবেন এগুলো কিন্তু ন্যাচারালি তারা ইউজ করে, কারেক্টলি ইউজ করে। কিন্তু আপনি যখন আবার কারেক্টলি ইউজ করতে পারবেন, ইট শোজ ইউর কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য ইডিয়ম একটু বেশি বেশি প্র্যাকটিস করার আমরা চেষ্টা করব। যদি আমরা আরেকটু বলি যে আপনি যখন একটা ইডিয়ম নিয়ে একটু গবেষণা করবেন, আচ্ছা, ইডিয়ম নিয়ে একটা বাংলা বই আছে, বাংলা বাগধারা নিয়ে, বইটা খুব বিখ্যাত, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, অনেক সেল হয়, যেটাতে হচ্ছে বাগধারার ইতিহাসটাও দেয়া থাকে। বইটার নামটা একটু বলেন তো, আপনারা পড়েছেন কিনা কেউ? বাগধারা ইয়া আছে, বই আছে, ভালো বই। কি যেন একটা না মুখস্থ বা হচ্ছে হাবিজাবি কিছু একটা আছে, রাকিব বলেছে এটিএম। এই বইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ যখন আমরা বলছি ইডিয়মস এন্ড ফ্রেজেস এর কথা, ইডিয়মস এবং ফ্রেজেস এর পেছনে কিন্তু হিস্ট্রি আছে, কালচারাল কিছু অ্যাসপেক্ট আছে, যেগুলো কিন্তু আমরা ন্যাচারালি এক্সপ্লোর করি না, মানে জানার চেষ্টা করি না। কিন্তু নেটিভ স্পিকাররা যখন ব্যবহার করে, তারা কিন্তু অনেক সময় জেনে বুঝে করে। তো আপনি যখন ইডিয়ম ফ্রেজ সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করবেন, ইট অ্যাডস বিউটি, আমি যেটা বলেছি শুরুতে, ঠিক আছে, ইট রিফ্লেক্টস কালচার অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ। এই জন্য দেখবেন বাংলার ওই বইটা পড়তে কিন্তু মজা লাগে, তাই না? আচ্ছা, চারে আপনি ফ্লুয়েন্সি বা হচ্ছে স্পোকেনে যখন ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই জিনিসটার ইম্প্যাক্ট খুব ভিজিবল থাকবে। আর এগুলোর এই ইডিয়মস এন্ড ফ্রেজেস এর ইতিহাস কিন্তু অনেক পুরাতন, ঠিক আছে। মিডল ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে আর্লি মডার্ন ইংলিশও কিন্তু
এগুলোর ব্যবহার ছিল। যদি আমরা বলি ইভেন শেক্সপিয়ারও কিন্তু অনেক অনেক ইডিয়মস এন্ড ফ্রেজেস ব্যবহার করেছেন। এই যে ব্রেক দ্য আইসের কথা বললাম, এটাও কিন্তু তিনি ব্যবহার করেছেন। হার্ট অফ গোল্ড, এই যে একটা ইডিয়ম, হার্ট অফ গোল্ড, এটাও কিন্তু শেক্সপিয়ার ব্যবহার করেছেন। ঠিক আছে, এর মানে কি? ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস পারসন, জেনারাস পারসন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো। মডার্ন ইংলিশেও আমরা অনেক ইডিয়মস এন্ড ফ্রেজেস এর ব্যবহার দেখেছি। বিশেষ করে যদি আমরা বলি হিট দ্য নেইল, নেইল অন দ্য হেড, অন দ্য হেড, হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে মানে এক্স্যাক্টলি রাইট ওয়েতে কোনো কিছু করা বা বলা, এক্স্যাক্টলি রাইট ভাবে কোনো জিনিস বলা। থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এটা কিন্তু কমনলি ইউজড একটা ইডিয়ম, মানে একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করা, আনকনভেনশনাল ওয়েতে চিন্তা করা, এটাকে বোঝাচ্ছে। তো আমরা কিছু ইম্পর্টেন্ট ইডিয়মস এন্ড ফ্রেজেস, ইম্পর্টেন্ট বলতে ডিফারেন্ট, একটু দেখার চেষ্টা করব। আমি বলবো, আপনারা উত্তর বলবেন, মিনিং বলবেন। ঠিক আছে, স্পিল দ্য বিনস এর মানে কি বলেন তো? স্পিল দ্য বিনস এর মানে কি? হচ্ছে টু রিভিল এ সিক্রেট, টু রিভিল আ সিক্রেট। কনভারসেশনে যে মতামতটা দিয়েছেন ইশরাত, ডেফিনেটলি হ্যাঁ, আমরা অবশ্যই জার্গনস ইউজ করব না, কঠিন করে কোনো কিছু কনভে করব না, যত সিম্পল থাকা যায় তত ভালো। তবে দেখেন, আপনারা কিন্তু এখন যে ফেজটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইউ গাইজ আর প্রিপেয়ারিং ফর দ্য সিভিল সার্ভিস, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ইউ উইল বি কমিউনিকেটিং উইথ পিপল হু হ্যাভ আ সার্টেন লেভেল অফ এফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই লেভেলটাতে কমিউনিকেট করতে গেলে আপনাকে কিন্তু একটা অ্যাডভান্স আপনি হতেই পারেন, বিকজ দ্য পিপল, দ্য কলিগস or the stakeholders you are going to communicate, they are expected to have a certain level of proficiency in English. This is why idioms and phrases are not going to be a problem for them. Reveal a secret, মানে কোনো গোপন কিছু ফাঁস করে দেয়া বা বলে দেয়া। ঠিক আছে, এখন বার্ন দ্য মিডনাইট অয়েল, এটা খুব সহজ, মানে খুব রাতে পরিশ্রম করা, মানে রাতে পড়াশোনা করতে বোঝায়, বা ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট এরকম অর্থে বোঝায়। ঠিক আছে, বার্ন দ্য মিডনাইট অয়েল। অথবা বলা যায় অন ক্লাউড নাইন, বলেন তো এটা কি? অন ক্লাউড নাইন, এটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। অন ক্লাউড নাইন, হোয়াট ডাজ ইট মিন? ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। ঠিক আছে, এটা বোঝায়। তো এরকম অনেক এক্সাম্পলস আছে। আমরা ইডিয়মস এর জাস্ট আমি এটাই চেষ্টা করেছি যাতে করে আপনারা মোটিভেটেড হন। ইডিয়মস এন্ড ফ্রেজেস ইটস রিয়েলি ইন্টারেস্টিং টু স্টাডি, অ্যাট দ্য সেম টাইম খুবই ইম্পর্টেন্ট আপনার সিভিল সার্ভিসের প্রত্যেকটা ধাপের জন্য। সেই জন্য আসলে এই জিনিসগুলোকে একটু গো থ্রু করার চেষ্টা করবেন। এখন আমরা এখান থেকে কিছু স্পেলিংস একটু দেখার চেষ্টা করি, কারণ স্পেলিং এটা হচ্ছে মুখস্থ করার বিষয় না, বাট স্টিল লেটস চেক আউট সাম অফ দ্য স্পেলিংস। আচ্ছা, এখানে যে প্রথম শব্দটা আছে, এই শব্দটার মিনিং কি বলেন তো? অ্যাবাচুয়া, এটার মিনিং কি?
ইশরাত বলেছেন কবরখানা। আচ্ছা, তার আগে একটা মজার প্রশ্ন করি। আচ্ছা, স্পেলিং বি কি আপনারা দেখেন? স্পেলিং এর যে কম্পিটিশন গুলো হয় সেগুলো কি দেখা হয়? এটা হবে কসাইখানা। ইয়েস, বুশরা অ্যান্সার করেছে কসাইখানা। কসাইখানা ইট ইজ। এখন স্পেলিংস যদি আপনি খুব ভালোভাবে মুখস্থ রাখতে চান, সেক্ষেত্রে খুব সহজ সাধারণ কোনো রুলস বা নিয়ম নাই। মানে পার্ট পার্ট করে মুখস্থ করার যে নিয়মটা ছিল সেটা আমরা ছোটবেলায় পড়েছি। ওই যে মনে আছে, মানে সিলেবল গুলোকে ভেঙে 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 মুখস্থ করা, সেই নিয়ম কিন্তু এখন আর চলবে না। অনেকে নেমোনিক্স বানায়, সেটাও চলে, সেটা থেকেও মনে রাখতে পারেন। আবার স্পেলিং বি যে কম্পিটিশন গুলো হয় সেগুলোতে দেখবেন ওরা মিনিং জিজ্ঞেস করে, এটিমোলজিটা জিজ্ঞেস করে বা অরিজিনটা জিজ্ঞেস করে, করে না? আপনারা বলেন তো, যে স্পেলিং কম্পিটিশন গুলো হয় সেই কম্পিটিশন গুলোতে স্পেলাররা কি কি প্রশ্ন করে? যারা স্পেল করে তারা, যারা প্রশ্ন করে তাদেরকে কি কোশ্চেন গুলো করে থাকে? কুড ইউ প্লিজ গিভ মি দ্য ডেফিনিশন, এরকম বলে না? বলে না যে অরিজিনটা কি একটু বলেন না? এগুলো তো জিজ্ঞেস করে। কেন করে? কারণ সেইগুলো থেকে তারা রিলেট করে স্পেলিংটা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা বলি না ডাবল টি, স্পেলাররা কিন্তু ডাবল টি বলে না। এটা কিন্তু ডাবল টি বলাটা কিন্তু স্ট্যান্ডার্ড না। TTOIR এভাবে বলবেন, ABATTOIR, অ্যাবাটোয়ার। এবং যখন আপনি একটা শব্দ পড়ছেন, সেই শব্দটার পড়ার সময় ইউ হ্যাভ টু এনশিওর যে আপনি রাইট ওয়েতে প্রোনাউন্সিয়েট করছেন। উচ্চারণ ঠিক হলে অধিকাংশ সময় বানানো ঠিক করে ফেলা যায়। আপনারা কি এই স্টেটমেন্টের সঙ্গে অ্যাগ্রিড, নাকি কারো ডিসএগ্রিমেন্ট আছে শুনি তো? উচ্চারণের সঙ্গে এমন অনেক এক্সাম্পলস আছে স্পেলিং মিলবে না, বাট মোস্ট অফ দ্য টাইম যদি উচ্চারণ ঠিক থাকে তাহলে স্পেলিংস রাইট ওয়েতে ক্র্যাক করে ফেলা যায়। ঠিক বললাম নাকি ভুল বললাম? ওকে, অ্যাগ্রিড, অনেকেই অ্যাগ্রিড। তো দেখেন, অ্যাব্রিভিয়েট খুব সহজ একটা এক্সাম্পল। অ্যাব্রিভিয়েশন, অ্যাবারেন্স, অ্যাভোরেন্স। এখানে আমি যে শুধু মোস্ট ইম্পর্টেন্ট গুলো একটু আইডেন্টিফাই করে দিই আপনাদেরকে, সেটা করলে বেটার হয় না? আপনারা অবশ্যই যেটা করবেন, কারণ এই জিনিসটা আমি মনে করি যে আপনাদের নিজেরা প্র্যাকটিস করাটা বেশি এফেক্টিভ। অর্থ সহ আমি কিছু রুলস দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা প্রথমে অর্থটা জানবেন, প্র্যাকটিস করার সময় অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। সংজ্ঞা বা সেটাও জানবেন। ডিফাইন দ্য ওয়ার্ড, এই কাজটা করবেন। এবং প্রোনাউন্সিয়েশনটা রাইট ওয়েতে করবেন। প্রোনাউন্স রাইট, সঠিক ওয়েতে প্রোনাউন্স করাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স, ইম্পর্টেন্ট একটা স্পেলিং, অ্যাডোলেসেন্স। ঠিক আছে? অ্যালুমিনিয়াম। তারপরে আছে অ্যালিজিয়েন্স, আর্কিওলজি, অ্যাকোয়ারিয়াম, অ্যাসাসিনেশন, অ্যাসেসমেন্ট, অ্যাসোনেন্স, অ্যাথিস্ট, অ্যাথলেটিক, অ্যামেলিওরেশন। এগুলা কিন্তু অ্যারোনট, ইম্পর্টেন্ট ওয়ার্ডস। সিগারেট, কলোকুয়াল, ক্যাটালগ। তারপরে হচ্ছে এদিকে সিজারিয়ান, কনসেশন। তারপর আছে কমোশন, কাউন্টারফেট, করবোরেশন, করোলারি, আছে কনকোয়ারার। এগুলো সহজ। ঠিক আছে? ডিপথেরিয়া, ডায়নোসর, এগুলো আছে। ডিসিট, ডিসেনিয়াল,
ডিক্যাথলন। তারপর আছে ফারেনহাইট, অন্টারপ্রেনার, অন্টারপ্রেনার, ঠিক আছে। ফেরাস, পেরু। আছে এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটিকেট, এক্সুবেরেন্স, এক্সিলারেশন, এক্সোশন, ডাইং, ডোশিয়া। ডোশিয়ার কি বলেন তো? ডোশিয়ার নিয়ে কিন্তু আপনারা পরে এসে পড়বেন যখন সিভিল সার্ভিসে জয়েন করবেন। ডোশিয়ার নিয়ে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। ডোশিয়ারে কিন্তু আপনাদের যত পার্সোনাল ফাইলস আছে সব থাকবে। তারপরে লেটস মুভ অন, আছে ফ্যালাসি, তারপরে হ্যালুসিনেশন, হ্যামারেজ, জিরাফ, গিনেস, গ্যারান্টি, হায়ারার্কি, হাইজেনিক। হ্যাঁ, এগুলো সহজ, বাট অনেক সময় ভুল হয়ে যায়। এটা লাগবে না, এটা পারবেন আপনারা। ফ্লুরোসেন্স, ইডিওসিনক্রেসি, ল্যাবোরিয়াস, ল্যাগার্ড, ল্যাম্পুন, লেফটেন্যান্ট, লিলিপুটিয়ান, এটা লাগবে না। জিওপারডাইজ, এটা সহজ। ইনক্যান্ডেসেন্ট, আচ্ছা, ইনক্যান্ডেসেন্ট এটার মানে কি বলেন তো? আমি জানি না এটা, হোয়াট ডাজ ইট মিন? ইনক্যান্ডেসেন্ট এর মানে কি বলেন তো? এই শব্দের মানে কি? মানে আলো ছড়িয়ে পড়ছে এমন কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। গ্লোয়িং, গ্লো করতেছে এরকম কিছু বোঝাচ্ছে। ইনকিউলেট, জাক্সটাপোজ, ক্লাইডোস্কোপ। এরকম অনেক ওয়ার্ডস আছে, আমরা একটু ফাস্ট যাই। তারপরে কি দেখবো আমরা? এই পাশে আছে প্যারাফার্নেলিয়া, ঠিক আছে, প্যারাফিন। আছে এদিকে হচ্ছে গিয়ে রেনেসেন্স, রেনেসা বলতে যেটাকে আমরা বুঝাই সমারসেট মম এই নামটা আসে। সভারেন্টি, সেপ্টুয়ানজেনারিয়ান, এর মিনিংটা আমারও ঠিক জানা নেই, মনে হচ্ছে এই প্রথমবার শুনলাম। দেখেন, অনেক শব্দই মনে হবে যেগুলো আসলে প্রথমবার শুনলাম, বাট একটা জিনিস মনে রাখবেন, আহ স্পেলিংস এর ক্ষেত্রে বিগত বছরের যত চাকরির পরীক্ষা আছে সব চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো আগে সলভ করবেন। এগুলো হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি। মানে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস আমরা বলতে যেটা বুঝি, মানে আগে অনেক আসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। তো সেই ওয়ার্ডগুলো আমাদের আগে জানার চেষ্টা করতে হবে, ঠিক আছে না? সবার আগে সেগুলো জানতে হবে, দেন আমরা আমরা যেটা করব, আহ কঠিন গুলোর দিকে আস্তে আস্তে পরে যাব। ভ্যাকসিনেশন আছে, ভিশনারি সহজ, ওয়ারেন্টি এটা কঠিন শব্দ মোটামুটি, জিলাস, তারপরে আছে জেনানা আছে, তারপরে ভলাপ্টাস আছে, ভার্সেটাইল, এগুলো সহজ শব্দ মোটামুটি। ভেনজেন্স, এটা নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনারা উত্তর করবেন, পোল কোয়েশ্চেন 2 আমি লঞ্চ করে দিচ্ছি। দ্য রাইট ওয়ান কোনটা? এখানে সঠিক শব্দ কোনটা? আমি আশা করছি আপনারা ম্যাক্সিমাম মানুষ সঠিক উত্তর দেবেন। ব্র্যান্ডেসভাস,
এটা একটা নাউন, ঠিক আছে? শব্দটা এটা একটা নাউন। আমি একটা বাক্য লিখি, তারপরে আপনার আইডিয়াটা গেস করেন। লেটস ফিক্স আ rendezvous at 5 p.m. এর মানে কি? এর মানে হচ্ছে প্ল্যান্ড মিটিং। ইট মিনস আ প্ল্যান্ড মিটিং। প্ল্যান্ড মিটিং প্লেস। আচ্ছা, একজন উত্তর করেছেন মিটিং প্লেস, সাক্ষাতের স্থান বলেছেন। এই বাক্যের যে প্রেক্ষাপট সেখানে কিন্তু বলতেছে, মানে মিটিং অর্থে বোঝাচ্ছে লেটস ফিক্স এ rendezvous at 5 p.m. 5টার সময় আমরা চলো একটা মিটিং করি, এটা বোঝাচ্ছে। আবার দ্য ক্যাফে ওয়াজ দেয়ার ইউজুয়াল rendezvous। এইখানে কিন্তু যে প্রেক্ষাপটে যেভাবে বাক্য শব্দটাকে ব্যবহার করেছে, ইট মিনস আ মিটিং প্লেস, মানে বাক্যটার, মানে বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থটা ডিফারেন্ট হয়েছে। বুশরা যেটা বলেছেন সাক্ষাতের স্থান, র্যান্ডেসভাস এইখানে কিন্তু সাক্ষাতের স্থান বুঝিয়েছে। দ্য ক্যাফে ওয়াজ দেয়ার ইউজুয়াল র্যান্ডেসভাস, এখানে বলছে ওই ক্যাফেটাই ছিল তাদের ইউজুয়ালি মিট আপ করার জায়গা। কিন্তু এখানে প্রথম বাক্যে লাস্ট ফিক্সে র্যান্ডেসভাস এট 5 p.m. 5 p.m. মানে 5টার সময় চলো আমরা সাক্ষাৎ করি, এটা প্ল্যান্ড, পরিকল্পিত ওয়েতে তারা একটা মিটিং কল করেছে। তো এখানে মিটিং বুঝাচ্ছে আর কি, শুরুটাতে মিটিং, পরেরটাতে মিটিং প্লেস। তো শব্দের ব্যবহার বা অবস্থান অনুযায়ী কিন্তু অর্থ ডিফারেন্ট হয় অনেক সময়। সো সেই ব্যাপারটাই এখানে ঘটেছে আর কি। এখন আমরা একটু বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, আচ্ছা এখানে বিগত বছরের প্রশ্ন আনফরচুনেটলি নাই মনে হচ্ছে, বাট আপনারা অবশ্যই, আমি যেটা অলরেডি বলেছি ওই পার্টটুকু আমাদের খুব গুরুত্ব দিয়ে গো থ্রু করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু সবার আগে বিগত বছর করব, তারপর বাকি সব কাজ। তো আজকের ক্লাসটা কম্পারেটিভলি অন্যান্য ক্লাসের চেয়ে প্রেশার কম ছিল, কন্টেন্ট খুব কম ছিল। আর এখানে অনেক কিছুই বোঝার ছিল, অনেক কিছুই আমরা আরেকবার রিক্যাপ করেছি আর কি। আপনারা আগে অনেক পড়েছেন এসব জিনিসপত্র, কিন্তু একটু রিক্যাপ করার চেষ্টা করেছি। সো আশা করব এই যে টপিকগুলো প্রিসাইজলি আজকের টপিক ছিল, আজকের টপিক যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনাদের আহ কিছু আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, এবং আমি বিশ্বাস করি আপনারা কিছু টপিক পড়তে আরো বেশি মোটিভেটেড হয়েছে। সেই স্পিরিটটা নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। আহ সবার জন্য শুভকামনা থাকলো। যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়েরি না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি।